8 বছর আগের ভালোবাসার মানুষটা চোখের সামনে দাঁড়িয়ে আছে। ছোট চঞ্চল মেয়েটা এখন অনেক বদলে গেছে, আগের থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিপূর্ণ। এই তো চোখের সামনে দাঁড়িয়ে হাসছে, কথা বলছে, বারবার মাথা নাড়িয়ে কোমরে ছড়িয়ে পড়া নরম চুলগুলো একপাশে সরিয়ে নিচ্ছে। 8 বছর আগে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে গিয়েছিল, একটুও কিছু না বলে, কোনো বিদায় না জানিয়েই। শুধু ফাঁকা করে রেখে গিয়েছিল তার জায়গাটা এই হৃদয়ে, প্রতিদিনকার রাস্তায়, সেই কোয়ার্টারের ধুলোমাখা বারান্দায়। আর আজ সে সামনে দাঁড়িয়ে আছে, যুবতী হয়ে ফিরে এসেছে সেই বাচ্চা মেয়েটা। ইন্তিশার ইয়াসির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। দৃষ্টি আটকে আছে মেয়েটার প্রতিটি ভঙ্গিতে, হাসিতে, চুল সরানোর সেই সহজ ভঙ্গিমায়। ইন্তিশার চোখ দিয়ে বুঝে নিতে চাইছে, এই কি সেই মেয়ে? সেই ছোট্ট রূপাঞ্জল কি এই মেয়ে? ইন্তিশার ধীরে ধীরে এগিয়ে আসে এক পা করে। প্রতিটি পা যেন 8 বছরের অপেক্ষার ভার বইছে। চোখে একটাই মুখ, উষা, সেই ছোট চঞ্চল মেয়েটা। সে এখন যুবতী রূপে তার সামনে দাঁড়িয়ে। এইদিকে উষা তখন অতিথিদের সঙ্গে গল্পে মেতে আছে। তার চাচাতো বোনের আজকে হলুদ সন্ধ্যা, চোখে মুখে অদ্ভুত এক আভা, যেন আলো গায়ে ছড়িয়ে হাসছে আপন মনে। কোমর ছড়ানো চুলগুলো হালকা বাতাসে বারবার চোখের সামনে এসে পড়ছে, আর উষা বারবার তা সরিয়ে দিচ্ছে কপাল ছুঁয়ে। পরনের হালকা হলুদ রঙের লেহেঙ্গার পাড়ে সূক্ষ্ম সোনালি কারুকাজ, কানের দুলে ঝুলছে ছোট্ট মুক্তার মতো আভা, আর ঠোঁটে এক ধরনের সাবলীল নিশ্চিন্ত হাসি। ইন্তিশারের চোখ একটুও নড়ে না উষার থেকে। এই মেয়েটাকেই তো খুঁজেছে সে দিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে। রেল স্টেশনের কুয়াশা থেকে শুরু করে ইন্ডিয়ার প্রত্যেকটা গলিতে ওর হাতে আঁকা সেই ছোট্ট লাল চেরি খুঁজেছে সে। অথচ আজ সমস্ত পৃথিবীর নিয়ম ভেঙে সে দাঁড়িয়ে আছে এই মেয়েটার সামনে। ঠিক তখনই লোডশেডিং। এই সুযোগটাই কাজে লাগায় ইন্তিশার। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে উষাকে কোলে তুলে নেয়। ভয় পেয়ে উষা একটা চিৎকার করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে উষার লেহেঙ্গার ভেতর দিয়ে কোমর গলিয়ে পুরুষালী ঠান্ডা হাতটা গলে এসে উষাকে শক্ত করে নিজের বুকে টেনে আনে। ঠিক কতটা সময় জানা নেই, তবে ইন্তিশার 8 বছরের তৃষ্ণা মিটিয়ে ফেলল কয়েক মুহূর্ত অষ্টাদশীকে বুকে নিয়েই। এইদিকে উষা বিস্ময়ে যেন স্থির হয়ে থাকে। কি হচ্ছে তার সাথে? ভেবে কিছু বলার আগেই উষা অনুভব করে তার ছোট কপালে পুরুষালী ঠোঁটের স্পর্শ। কপালে আলতো এক চুমু বসিয়ে ইন্তিশার কানের কাছে খুব নিচু গলায় ফিসফিস করে বলে, আই এম ব্যাক রূপাঞ্জল। অতীত, সালটা 2017। রেড চিরি ভাইয়া, আমাকে বিয়ে করবেন? আমি বড় হলে আপনাকে বিয়ে করব। আপনি এখন থেকে হ্যাঁ বলে দিন, না হলে লিস্ট থেকে আপনার নাম কেটে ফেলব কিন্তু। শিশুসুলভ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে আলিনা ইয়ানুর উষা। আবাসিক এলাকায় একদল ছেলেরা ক্রিকেট খেলছে, তরতাজা যুবক এক একজন। দেখেই বোঝা যায় 20-21 বছর বয়স হবে। এইদিকে ঘরমাক্ত চেহারায় ব্যাটিং বাদ দিয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়ে ছেলেটা। চোখ ঘুরিয়ে সোজা তাকায় সামনের দিকে, আর অমনি মুখে হাসি ফুটে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে, কাঁধে স্কুল ব্যাগ, গলার 2 পাশে ঝুলে আছে চুলের 2টা ঝুঁটি। রোদে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু চোখ জোড়া সাহসী। ছেলেটা ব্যাট হাতে মেয়েটার দিকে এগিয়ে আসে। এদিকে তার বন্ধুমহল এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, বদমেজাজি রাগী স্বভাবের কারণে মেয়েরা যাকে এড়িয়ে চলে, সেই ছেলেকে কেউ সরাসরি বিয়ের প্রপোজাল দিচ্ছে। ব্যাপারটা যেন কোনোভাবেই মানতে পারছে না তারা। রূপাঞ্জল, তুমি এখানে কি করছো? বাসায় যাওনি? প্রচণ্ড গরম পড়েছে তো আজকে। ছোট বাচ্চা মেয়েটা মায়াভরা চোখে তাকিয়ে হাতের আঙুল বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আগে বলুন আমায় বিয়ে করবেন। এই যে আঙুল দিয়েছি, ছুঁয়ে প্রমিস করুন আমি বড় হলে আপনার বউ বানাবেন। ছেলেটা হেসে ওঠে দারুণ ভঙ্গিমায়, হাত উঁচিয়ে নরম আঙুলগুলো চুলে বুলিয়ে দেয়। তারপর মেয়েটার মুখের ওপর একটু ঝুঁকে পড়ে। নিজের আঙুলটা বাড়িয়ে দিলে মেয়েটা তার ছোট্ট আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। প্রমিস করলাম, এখন বাসায় যাও রূপাঞ্জল। পুচকিটা কে রে ইন্তিশার? সরাসরি তোকে বিয়ের প্রপোজাল দিচ্ছে? দেখে তো মনে হয় না এখানকার। বাংলায় ফটফট করে কথা বলছে। কলকাতা থেকে এসেছে নাকি? বন্ধুর দিকে তাকিয়ে প্রশ্নগুলো করে বসল রাফাত। এদিকে সবার অদ্ভুত চাহনিতে ইন্তিশার যেন একটু ভরকে যায়। কপাল কুঁচকে বলেই ফেলল, বাংলাদেশ থেকে এসেছে গত সপ্তাহে, আমাদের প্রতিবেশী। মেয়েটা দারুণ, খুব মিষ্টি করে কথা বলে। ওর বাবা একজন দক্ষ রেলওয়ে ইঞ্জিনিয়ার।
বাংলাদেশ রেলওয়ে হয়ে একটা টেকনিক্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামে ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনায় কাজ করতে এসেছে। পোস্টিং পড়েছে পেরামপুর রেলওয়ে ওয়ার্কশপে, বাবার জুনিয়র হিসেবে। বুঝেছিস? তা না হয় বুঝলাম, তবে একটা জিনিস খেয়াল করেছিস, বাচ্চাটা বাংলাদেশি, তোরাও বাংলাদেশি। ভালোই হলো একজন দেশের মানুষ পেলি। তবে দুঃখজনক বিষয় হলো বাচ্চাটা মনে হয় 10 বছরের, তোর সাথে যাবে না। বলেই অট্টহাসিতে হেঁটে পড়ে ইন্তেশারের বন্ধুরা। এইদিকে ইন্তেশার হালকা গলায় বলল, বাচ্চাটাকে নিয়ে মজা করিস না, এসব কিন্তু ইরিটেটিং রাফাত। এইসব কথা এখানে ক্লোজ কর। আর শোন, মা বাবা বাংলাদেশি ঠিক আছে, কিন্তু আমি ভাই এইখানকার, সো এইসব নিয়ে আর কথা বলবি না নেক্সট টাইম। ছোট বাচ্চা, কিন্তু দেখতে একদম রূপাঞ্জল। এদিকে ঊষা চোখ পিটপিট করে তাকিয়ে আছে সামনের দিকে। দুই বন্ধুর কথোপকথন নীরবে শুনছে। বাড়ির রাস্তা না ধরে সে সোজা চলে এসেছে এইখানে। পেছন থেকে ঊষার মা বারবার বারণ করলেও ইন্তিশারের লোভে স্কুল শেষ করে কাঁধে ব্যাগ ঝুলিয়েই হাজির হয়েছে মেয়েটা। বাড়ি থেকে প্লেগ্রাউন্ডটা বেশি দূরে না হয় ঊষার মা আর জোর করে টানেননি। রাফাত এর মধ্যেই খেয়াল করে ফর্সা গোল গোল মুখের ছোট বাচ্চাটা এক দৃষ্টিতে তাকিয়ে সব কথা শুনছে। চোখ দুটো ছোট করে রেখেছে রোদের জন্য, চেহারায় ধরা পড়ছে তীব্র রোদের ছাপ। মেয়েটার গাল দুটো দেখে রাফাতের মনে হলো টমেটোর মতো লাল হয়ে উঠেছে। বাংলাদেশি সব বাচ্চারাই কি তোমার মতো পুচকি, যাকে তাকে এত ছোট বয়সে প্রপোজ করে? রাফাত বলে ওঠে। চোখ সরিয়ে না নিয়ে আলিনার দিকেই চেয়ে থাকে। মেয়েটার রিয়াকশন দেখতে চায় যেন। এদিকে ইন্তেশার সঙ্গে সঙ্গেই কুনুই দিয়ে রাফাতকে গুতা মেরে চুপ করায়। ফিসফিসিয়ে বলে, চুপ কর, নতুন জায়গায় এসেছে, মেয়েটা যদি কেঁদে দেয় ঝামেলা হবে আমাদেরই। না, সবাই আমার মতো কিউট। ফোকলা দাঁত বের করে একগাল হেসে বলে ওঠে রাফাতকে ঊষা। তার সেই নিষ্পাপ মুখের হাসি যেন চারপাশ উজ্জ্বল করে দেয় মুহূর্তেই। তাহলে তুমি এত পাকনা কেন পুচকি? এত পাকনা পাকনা কথা বলো তাহলে? ধরে নেই সবাই তোমার মতো, ঠিক আছে? রাফাত বলে ওঠে কপাল কুঁচকে। এদিকে রাফাতের কটাক্ষ মেশানো কথাগুলো একদম ভালো লাগেনি ঊষার। নিজের দেশ নিয়ে এমন ঠাট্টা সে একদমই সহ্য করতে পারে না। মনে মনে ভাবে, পারলে বেয়াদব ছেলেটাকে ইচ্ছে মতো শায়েস্তা করত। বাংলাদেশি মেয়ে সে, কারো কথায় চুপ থাকার মানুষ নয়। দাঁত ভাঙা জবাব সেও দিতে জানে। দুই পাশে বেনি দুলিয়ে একরাশ রাগ নিয়ে রাফাতের একদম সামনে এগিয়ে এসে দাঁড়ায় সে। চোখে মুখে জেদ। ইনু ভাইয়াকে একদম চেরি ফলের মতো দেখতে। এটা আমার পছন্দের ফল, বুঝেছেন? তাই কোনো কম্প্রোমাইজ নেই। আমি ওনাকেই বিয়ে করব, ফাইনাল। তারপর সঙ্গে করে বাংলাদেশে নিয়ে যাব। তার বলার ভঙ্গি দেখে চারপাশের সবাই হো হো করে হেসে ওঠে হঠাৎ। ঊষার মুখটা লাল হয়ে ওঠে লজ্জায় আর অপমানে। চোখে পানি চিকচিক করে, কিন্তু ঠোঁট কামড়ে ধরে দুই হাতের আঙুল দিয়ে চোখের পাপড়িগুলো টেনে ধরে, যাতে চোখ দিয়ে পানি না গড়াতে পারে। এই দৃশ্য দেখে ইন্তেশার আর চুপ করে থাকতে পারে না। এক পা এগিয়ে গিয়ে ঊষাকে নিজের কাছে টেনে নেয়। ঠিক তখনই দলের একজন সদস্য বলে ওঠে, মামুনি, তোমার ইনু ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, সে তোমায় বিয়ে করবে কিভাবে? সাথে সাথে আবারও চারপাশে অট্টহাসি। এবার আর নিজেকে ধরে রাখতে পারে না আলিনা। মুখ কুঁচকে ফেলে, ঠোঁট ফাঁকা। হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে ফেলে। ইন্তেশার সবার দিকে একবার কড়া চোখে তাকিয়ে বন্ধুগুলোর হাসি থামিয়ে দেয়। তারপর আলিনাকে ধীরে কোলে তুলে নেয়। এক হাত দিয়ে মেয়েটার চোখের জল মুছে দিয়ে মাথা নিচু করে আলিনার চোখের সামনে চোখ রেখে নরম গলায় বলে, রূপাঞ্জল, ডোন্ট ক্রাই, আমি করব তোমায় বিয়ে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, চুপ হও এখন প্লিজ। সত্যি? হ্যাঁ সত্যি, পিঙ্কি প্রমিস। ইন্তেশার নিজের আঙুল বাড়িয়ে দেয়। ঊষা ছোট্ট আঙুল বাড়িয়ে ছুঁয়ে দেয় ওটা। এইদিকে রাফাত মুখ বাঁকিয়ে বলে ওঠে, বুঝছিস ইন্তেশার, বাংলাদেশের মেয়েরা কিন্তু দারুণ চালাক। দেখেছিস তোকে কেমন মাস্টার প্ল্যান করে পটিয়ে ফেললো। সোজা নিজের দেশে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি। ঊষা থেমে গিয়ে রাফাতের কথাগুলো গম্ভীর মুখে শোনে। তারপর ধীরে ধীরে ইন্তেশারের বুক থেকে সরে এসে সোজা রাফাতের সামনে গিয়ে দাঁড়ায়। পর মুহূর্তেই থুথু। রাফাতের গায়ে থুতু মেরে দৌড় দেয় সে বাড়ির দিকে, ব্যাগ কাঁধে দুলাতে দুলাতে। যাওয়ার আগে শুধু একবার ঘাড়কাত করে চিৎকার করে বলে ওঠে, রেড চেরি শুধুই আমার। সবাই চমকে যায়, তারপর একসাথে হেসে পড়ে। ইন্তেশারের বন্ধুরা ঘাসে গড়াগড়ি খায়, কেউ বা হাঁটু চাপড়ে হাসে। রাফাত মুখ বিকৃত করে তার জামার অংশ ঝাড়তে ঝাড়তে বলে, কি বিচ্ছু দেখেছিস, হালায় থুতু মারল। ইন্তেশার ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে, বাচ্চাদের সঙ্গে লাগতে নেই, এমনটাই হয়। শুক্রিয়া কর থুতু মেরেছে, কামড় দিলে কেমন লাগতো। গভীর ঘুমে আচ্ছন্ন ইন্তেশার। আবাসিক কোয়ার্টার এলাকার একটু দূরেই পেরামপুর রেলওয়ে ট্র্যাক। ট্রেন চলাচলের শব্দ দূর থেকে কানে এসে পৌঁছাতেই বিরক্ত হয়ে ঘুমের মধ্যে বিশাল বালিশটা কানের উপর চেপে ধরে। রাতে ভালো করে ঘুম হয়নি। আজকাল ঘুম তার কাছে যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
কারণ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। MBBS প্রথম বর্ষ, স্বপ্নের শুরু বলা যায়। গতরাতে নবীনদের জন্য ছিল হোয়াইট কোট সেমিনার। ঠিকমতো খাওয়াও হয়নি, হালকা মাথা ব্যথাও ছিল। আর তার মধ্যেই একটানা চলা রেলগাড়ির শব্দ ঘুমে বারবার ধাক্কা দিচ্ছে ইন্তেশারের। এমন সময় ঘুমের মধ্যেই ইন্তেশার টের পায় পায়ের তালুতে কিছু একটা শিরশির করছে। পায়ের তালুতে কিছু একটা হচ্ছে, শিরশিরে এক অনুভূতি। ভয় পেয়ে হঠাৎ করে চট করে লাফিয়ে উঠে বসে। তাকিয়ে দেখে দাঁত বের করে তার দিকেই হাসি খুশি মুখে তাকিয়ে আছে উষা। ইন্তেশার যেন হাঁপ ছেড়ে বাঁচে। ব্ল্যাঙ্কেটটা আবার গলা পর্যন্ত টেনে হাই তুলতে তুলতে শুয়ে পড়ে। এদিকে ইন্তেশারের এমন কাণ্ড দেখে কোমরে 2 হাত রেখে রাগী চোখে তাকিয়ে থাকে উষা। চেরি ভাইয়া, ওঠো প্লিজ, আমি স্কুলে যাব, আমাকে নামিয়ে দিয়ে আসো। পাক্কা গিন্নির মতো কোমরে হাত দিয়ে বলে ওঠে উষা, ঘুমন্ত ইন্তেশারের দিকে তাকিয়ে। তবে এতেও যখন ইন্তেশারের সারা শব্দ নেই, তখন উষা ছোট ছোট পায়ে বিছানায় উঠে পড়ে। সোজা পিঠের ওপর উঠে দাঁড়িয়ে পড়ে, যেন মজা পায় এতে। চিৎকার করে বলে ওঠে, আবার লাফাতে শুরু করে। এদিকে ইন্তেশারের ঘুম এক লাফে যেন 100 হাত দূরে পালিয়ে যায়। রূপাঞ্জল, নামো আমার থেকে। আগে বলুন আমায় নিয়ে যাবেন স্কুলে, তারপর নামবো। আমার রাতে ঘুম হয়নি রূপাঞ্জল, নামো, কালকে নিয়ে যাব। আজকে তুমি আন্টির সাথে যাও কেমন? প্লিজ লক্ষ্মীটি, নামো এখন। না, আমি আপনার সাথেই যাব রেড চেরি, প্লিজ উঠুন, প্লিজ নিয়ে চলুন। ইন্তেশার পড়ে গেছে এক মুসিবতে। দুনিয়ায় 810 কোটি মানুষের ভিড়ে এই বাচ্চা মেয়েটার তাকে কেন পছন্দ করতে হবে? ইয়া মাবুদ, রক্ষা করো এই বোম্বে মরিচ থেকে। এইদিকে এক নাগাড়ে উষা বকবক করেই চলেছে। ইন্তেশার না পারছে বকতে, না পারছে কিছু করতে। ভীষণ রাগ হয় নিজের ওপর। তবে করারই বা কি আছে? এক হাতে উষাকে টেনে নিয়ে ইন্তেশার তার পাশে শুইয়ে দেয়। উষা নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছাড়াছাড়ি করলে ইন্তেশার এক ঝটকায় উষার ওপরে উঠে যায়। 2 পাশে 2 হাত দিয়ে বিছানায় উঁচু হয়ে উষাকে আটকে রাখে। উষা চোখ পিটপিট করে কিছুক্ষণ তার রেড চেরির দিকে তাকিয়ে থাকে। তারপর মুখ ফুটে আবারও বলে, নিয়ে চলুন রেড চেরি, প্লিজ। না, আমি ঘুমাবো, তুমি যাও। ইন্তেশার কথা শেষ করেই হালকা হেলান দিয়ে চোখ বন্ধ করতে যাবে, হঠাৎই নিজের উন্মুক্ত বুকে তীব্র জ্বালার মতো এক অনুভূতি হতে থাকে। চিনচিনে ব্যথা, ঝাঁঝালো জ্বালা। আজ করতে দেরি হয় না, উষা তার বুকে কামড়ে ধরে আছে দাঁত দিয়ে। ব্যথায় ইন্তেশার চিৎকার করে ওঠে, উষা ছাড়ো, লাগছে আমার। উষা তবুও ছাড়ছে না, বরং আরো শক্ত করে কামড়ে ধরে থাকে বুকের বাঁ পাশের নরম জায়গাটা। ইন্তেশার ব্যথায় কুকড়ে ওঠে। এদিকে চিৎকার শুনে প্রথমেই ছুটে আসে উষানী আলম। মেয়েকে দ্রুত ছেলেটার থেকে ছাড়িয়ে নেয়। একে একে ছুটে আসে ইন্তেশারের আব্বু ইমন সাহেব, বড় ভাই ইস্তিয়াক আর মা সানা বেগম। সবাই এসে ঘরের এই দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়। তারপর ইন্তেশারের মুখ থেকে ঘটনা শুনে একে একে হেসে ওঠে সকলেই। তবে উষানী আলম বরাবরের মতোই গম্ভীর, বরং নিজের মেয়ের গালে কষিয়ে থাপ্পড় মারে। ঝাঁঝালো গলায় বলে, কতবার বলেছি দূরে থাকতে, তবুও ছেলেটার পিছু লেগে আছিস। চোখের আড়াল পেলেই জ্বালাস। এভাবে চলতে থাকলে তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করাবো উষা। রাগে ছোট মুখটা লাল হয়ে আছে উষানী আলমের। কপাল কুঁচকে গম্ভীরভাবে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। এদিকে সানা বেগম 2 ছেলের পর এই বাচ্চা মেয়েটাকে পেয়ে নিজের মেয়ে মনে করেন। উষাকে নিজের কাছে টেনে নিয়ে কোলের মধ্যে নিয়ে আদর করতে থাকেন। তখন উষা হিস হিস করে কাঁদে, ঠোঁট থুবড়ে গেছে কান্নায়, শ্বাস আটকে আসছে। এদিকে ইন্তেশার ঠান্ডা গলায় বলে, আন্টি, ছোট মানুষ, মারার দরকার কি? আপনি ওকে রেডি করিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি স্কুলে। কথা শেষ করে বেড সাইডে রাখা ধূসর টি শার্টটি গায়ে জড়িয়ে নেয়। এরপর বিছানা থেকে নেমে পড়ে। এদিকে কান্নারত উষার মুখে তখনও চোখের পানির ছাপ। কিন্তু ইন্তেশারের মুখ থেকে নিয়ে যাচ্ছি কথাটি শোনার পরপরই যেন কান্না থেমে যায়। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ইন্তেশারের 2 হাঁটু জড়িয়ে ধরে সে। ছোট হাতে শক্ত করে আঁকড়ে ধরে বলে, থ্যাংক ইউ রেড চেরি। উল্লাসে বলে ওঠে উষা। চোখে লেগে থাকা পানির ফোঁটাগুলো যেন মুহূর্তেই শুকিয়ে যায়। ইন্তেশার হেসে নিচু হয়। নরম গালে থাপ্পড়ে লাল বর্ণ ধারণ করেছে সেখানে। ঠোঁট দিয়ে হালকা চুমু খেয়ে নরম কণ্ঠে বলে, সরি রূপাঞ্জল। উষা বুঝতে পারে না এই সরিটা কেন। কপাল কুঁচকে তার রেড চেরির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই গম্ভীর মুখে ঈশানী আলম সামনে এসে দাঁড়ান। মুখের ধৈর্যের পর্দাটা এবার আর রাখতে পারছেন না। চলো ঘরে বলেই মেয়ের কান চেপে ধরে নিয়ে যান নিজেদের ফ্ল্যাটে। 6 তলা বিল্ডিংয়ের 3 নম্বর ফ্ল্যাটে তাদের বাসা, আর ইন্তেশারদের দোতলায়। চেন্নাই শহরের একেবারে কেন্দ্রস্থলে। পার্ক টাউনের ব্যস্ত রেল স্টেশন আর রাজীব গান্ধী সরকারি হাসপাতালের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাদ্রাজ মেডিকেল কলেজ। ভারতের অন্যতম প্রাচীন গৌরবময় একটি সরকারি মেডিকেল প্রতিষ্ঠান।
সফেদ অ্যাপ্রনে স্পষ্ট ফুটে থাকা মেডিকেল কলেজের লোগো জানান দেয় ইন্তেশার এখন প্রথম বর্ষের ছাত্র। নতুন ক্লাসের প্রথম দিন শেষ করে কলেজ ভবনের সিঁড়ির পাশে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। গায়ে ক্লান্তি, চোখে ঘুম ঘুম ভাব, বারবার বুকের বাপাশে হাত দিচ্ছে। মুখে কোনো কথা নেই, চোখে এক ধরনের চিনচিনে বিরক্তি। এটা লক্ষ্য করে রাফাত পাশ থেকে ইন্তেশারের বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে ওঠে, মামা সমস্যা কি? বুকে ব্যথা করছে বুঝি? তা অহনা ম্যামকে দেখে নাকি? ইন্তেশার মুখ গম্ভীর রেখে মাথা নাড়ে, না। তাহলে কি? উষা কামড়ে দিয়েছে। একটুও ভাবনা চিন্তা না করে ইন্তেশার ঠান্ডা গলায় উত্তর দেয়, কি বলিস মামা? এই কথা শোনার সাথে সাথে রাফাত হো হো করে হেসে ওঠে। তার হাসিতে সংক্রামিত হয়ে বাকি বন্ধুরাও হেসে ওঠে। যদিও সবার মুখেই বিস্ময়ের ছাপ। দুই বন্ধু এত সিরিয়াস কথা বলছে, অথচ বিষয়টা শুনে মনে হচ্ছে একেবারে রঙিন কাণ্ড। মামা, ওইটাকে কামড়ানো বলে না, ওইটাকে বলে লাভ বাইট। তোর পিচ্চি প্রেমিকা তোকে লাভ বাইট দিয়েছে। এই খুশিতে ট্রিট চাই মামা, বারণ শুনছি না। ব্যঙ্গ করে বলে ওঠে রাফাত। তবে ইন্তিশার সেভাবে পাত্তা দেয় না, শুধু মুখ গম্ভীর রেখেই বলে, বাচ্চা মেয়েটাকে ছাড়ে বার রাফাত। বারবার এক কথা কয়বার বলবো তোকে? বেস্ট ফ্রেন্ড না হলে তোর থোবড়াটা ফাটিয়ে দিতাম। তবে আফসোস, পারি না। এতে যেন একটু লাভ হয়। রাফাত চুপ মেরে যায়। তবে বাকি বন্ধুরা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। কারোর কিছুই স্পষ্ট না আসলে কি হয়েছে। একজন তো না বুঝেই বলে বসে, ইন্তেশার, প্রেম করলি বললি না তো? তবে যাই হোক মামা, ট্রিটটা চাই কিন্তু। এবার যেন ইন্তেশার রেগে যায়, মনে মনে গালাগাল করে রাফাতকে। সব দোষ তারই। রাফান্না রে, আজ তুই শেষ বলে বাইক থেকে নামার আগেই দেখে রাফাত উধাও। পিছে পিছে ইন্তেশারও দৌড় দেয়, যেন ধরলেই জ্যান্ত চিবিয়ে খাবে। বাকি সবাই হা করে তাকিয়ে থাকে। আসলে হচ্ছেটা কি এখানে? রাত ঘনিয়ে এসেছে চারিদিকে। ঘড়ির কাঁটা বলছে রাত 8টা বাজে। আমাকে চুমু দিন রেড চেরি। পড়ার টেবিলে বসে থাকা ইন্তেশার ঘাড় ঘুরিয়ে দেখে উষা মিষ্টি হেসে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে মেয়েটার এরকম আচরণে কিছুটা বিভ্রান্ত হয় ইন্তেশার। কলমটা মুখে কামড়ে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, উষা, এসব কিন্তু ম্যানারলেস কাজ। খারাপ ছেলেমেয়েরা এসব বলে। তুমি তো রূপাঞ্জল, তাই না? এসব আর বলবে না, ঠিক আছে? বাধ্য মেয়ের মতো উষা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ইন্তেশার হালকা হেসে মেয়েটাকে কোলে তুলে নেয়। তারপর আবার চেয়ারটায় বসে পড়ে। সামনে খোলা বায়োকেমিস্ট্রি বই, পাতাগুলোতে জটিল ইংরেজি টার্ম আর সূত্র। উষা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু পারে না। সবই যেন রহস্যময় অক্ষর। চেরি ভাইয়া, এটা কি বই? শিশুসুলভ কণ্ঠে প্রশ্ন করে উষা তার রেড চেরির দিকে তাকিয়ে। বায়োকেমিস্ট্রি এটা। আমি মেডিকেলের ছাত্র, ভবিষ্যতে একজন ডাক্তার হব, বুঝেছ রূপাঞ্জল? গম্ভীর ভঙ্গিতে বলে ইন্তিশার। উষার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। কল্পনার ডানা মেলে বলে ওঠে সে, তাহলে আমি আপনার রোগী হব ভাইয়া, আমার ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে? ইন্তেশার এবার মুখ টিপে হাসে। এই ছোট্ট মেয়েটার সরল ভালোবাসা, সরল কল্পনা আর শিশুসুলভ চাওয়া সবকিছুই তাকে কোথাও না কোথাও নরম করে দেয়, অনেক গভীরে। ইন্তেশার এবার জোরেই হেসে ফেলল উষার এমন সরল আর পাকা পাকা কথায়। এই বাচ্চাটাকে ওর অনেক বড় মনে হয় তার চোখে। সব কথার মাঝে লুকিয়ে থাকে এক অদ্ভুত নির্ভরতা। এটা একান্ত অধিকার বোধ তার রেড চেরির প্রতি। ঠিক তখনই টেবিলে রাখা মোবাইলটা ভাইব্রেট করতে শুরু করে। ইন্তেশার উষাকে কোল থেকে নামিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। কানে ফোনটা তোলার আগেই ওপাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, কি করছো বেবি? ইন্তেশার চমকে ওঠে, মুখটার সাথে সাথে গম্ভীর হয়ে যায়। এতক্ষণের হাসি মিলিয়ে গিয়ে কণ্ঠে তীব্র বিরক্তি মেশানো গলায় বলে, কিছু না অ্যানা, তুমি? অ্যানা ইন্তেশারের 1 বছরের সিনিয়র, প্রভাবশালী পরিবার থেকে আসা, চেহারায় রূপ ব্যবহারেও আধিপত্য। ইন্তেশার অনেকবার তাকে বুঝিয়ে না বলেছে, কিন্তু মেয়েটা কিছুতেই তার পিছু ছাড়তে চায় না। বেবি, তুমি আমায় ভালোবাসো বা না বাসো সেটা আলাদা বিষয়, কিন্তু আমাকে তুমি ইগনোর করতে পারো না এভাবে। তুমি যদি এমন করো, আমি সত্যি বলছি, আমি সুইসাইড করে ফেলবো, বিকজ আই এম ব্যাডলি ইন লাভ উইথ ইউ। এই জায়গাতেই চুপ করে যায় ইন্তেশার। কথাগুলো শোনা তার কাছে নতুন না, অনেকদিন ধরেই মেয়েটার এরকম মানসিক চাপ দিয়ে যাচ্ছে। ক্যারিয়ারের শুরুতেই কোনো বিতর্ক, কোনো ঝামেলা, কোনো আবেগীয় টানাপোড়েন কিচ্ছু যায় না, তাই মুখ বুঝে সহ্য করছে। অ্যানা, আমি পরে কথা বলছি বলেই কোনো কিছু না শুনে সোজা কলটা কেটে দেয়। ঘরে ফিরে এসে দেখে উষা নেই। কখন যে চলে গেছে বুঝতেই পারেনি সে। ইন্তেশার এক গভীর দীর্ঘশ্বাস ফেলে, আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় ভেসে ওঠে তার থমথমে মুখ।
এই জায়গায় এসে তার আর কারোর সঙ্গে এসব নিয়ে কথা বলার সাহস নেই। বাবা মা ভাই কাছের বন্ধুরা সবাই ওর প্রতি বিশ্বাস রাখে, সেই বিশ্বাস ভাঙতে পারবে না সে। কিন্তু ভেতরে ভেতরে ওর সমস্তটা জ্বলে পুড়ে যাচ্ছে। ধীর পায়ে ইন্তেশার সোজা চলে যায় বাথরুমে। স্টিলের নবটা ঘুরিয়ে ধরতেই জোরে শব্দ করে ঝরতে থাকে ঠান্ডা পানি। বাইরের চারদিক তখন নিকশকালো অন্ধকারে ডুবে। দেয়ালে 2 হাত ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে ইন্তেশার। চোখ বন্ধ করে হিসেব কষে নিজের জীবনের, তার স্বপ্নের, সংগ্রামের এবং এই বোঝা হয়ে ওঠা এক অনাহুত সম্পর্কের। তার স্বপ্ন একজন MBBS ডাক্তার হওয়া। ইটিটিতে 99 র্যাঙ্কিংয়ে ভর্তি হয়েছে মেডিকেলে। সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিদিন এই মানসিক যন্ত্রণা বহন করছে। এত কিছু ভাবনার মাঝে যেন বারবার একটা কথা ঘুরতে থাকে, রেড চেরি। মাদ্রাজ মেডিকেল কলেজ ক্যান্টিনের স্বচ্ছ কাচের দরজা ভেদ করে 2টি মানবীর অবয়ব স্পষ্ট। গোলাকৃতির একটি টেবিলের সামনাসামনি বসে আছে ইন্তেশার, আর তার ঠিক ওপারে অ্যানা। লাঞ্চ ব্রেকে ইন্তেশারকে জোর করে টেনে এনেছে এখানে অ্যানা। অ্যানাও একজন মেডিকেল স্টুডেন্ট, তবে ইন্তেশারের 1 ব্যাচ সিনিয়র হয়ে জুনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছে বলেই হাসাহাসিতে মেতে ওঠে অ্যানার ফ্রেন্ডরা। তবে এতে অ্যানার কিছুই যায় আসে না। বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে কোনো কিছুর কমতি রাখেননি অ্যানার বাবা রায়ান সাহেব। চেন্নাইয়ের একজন প্রভাবশালী বিজনেসম্যান তিনি। এনা যা চাই জোর করে হলেও মেয়েকে তা দেওয়ার চেষ্টা করেন রায়ান সাহেব। বেবি কি খাবে বলো? এক দৃষ্টিতে ইন্তেশারের দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে অ্যানা। বিরক্তিতে সামান্য কপাল কুঁচকে ইন্তেশার উত্তর দেয়, আমি কিছু খাবো না অ্যানা আপু, আমার ক্লাস আছে, আমি চলি। আবার অ্যানা আপু, কতবার বলবো? বেবি বলো। আমি তোমার 1 বছরের সিনিয়র, কল মি বেবি, ওকে? ভালোবাসায় বয়স ম্যাটার রাখে না। অ্যানার কথায় এবার ইন্তেশার রেগে যায়। ধৈর্যের সীমা যেন অতিক্রম করে ফেলেছে। এইদিকে ইন্তেশার হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেলে অ্যানার আড়ালে। তবে এই জায়গায় কোনো সিক্রেট করলে ঝামেলা হতে পারে ভেবেই ইন্তেশার চুপ থাকে। এইদিকে অ্যানা বকবক করেই চলেছে এক মনে, উঠছি, আমার ক্লাস টাইম হয়ে গেছে। বলতে বলতে পাশে রাখা ব্যাগ বই হাতে গুছিয়ে নিতে শুরু করে ইন্তেশার। তবে অ্যানা ইন্তেশারকে অবাক করে দিয়ে হাত চেপে ধরে চেয়ারে বসিয়ে দেয় পুনরায়। এখনো 15 মিনিট আছে, তুমি এত পালাই করো কেন বেবি? লাস্ট উইক আমরা ট্যুরে যাচ্ছি, এখন তোমাকে একটু চোখ ভরে দেখে নিতে দাও। ইন্তেশারের হাতের ওপর হাত রেখেই কথাটা বলে ওঠে অ্যানা। ইন্তেশার হাত সরাতে চাইলেও অ্যানা আবারও হাত টেনে এনে নিজের হাতের ভাঁজের মধ্যে রেখে দেয়। এইদিকে উশানী আলমের কোলে ছোট্ট উষা কেঁদেই চলেছে হাসপাতালের করিডোরে। প্লেগ্রাউন্ডে খেলতে গিয়ে নরম ছোট হাতটা কেটে ফেলেছে। বাম হাতের তালুতে অনেকটা জখম হয়েছে কাঁচের টুকরোতে। উশানী আলম হন্তদন্ত হয়ে ছুটে এসেছে ইমার্জেন্সি রুমের দিকে। পেছনে উষার বাবা ইয়ানুর আলমও এসেছে। রাজীব গান্ধী সরকারি মেডিকেলে এসেছে 2 দম্পতি মেয়েকে নিয়ে। ইমার্জেন্সি রুমে উষার হাত ক্লিন করে দিচ্ছে ডাক্তার। উষা চোখ মুখ লাল করে কেঁদে অবস্থা খারাপ করে রেখেছে। উশানী আলম মেয়ের মাথাটা বুকের ভাঁজে জড়িয়ে ধরে রেখেছে, উষা যেন ভয় না পায় সেই জন্য। ডাক্তার যত্ন সহিত ক্ষত পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দিয়ে সুন্দর একটা সাদা ব্যান্ডেজে মুড়িয়ে দেয় হাতটা। বাবা, নরম কণ্ঠে ইয়ানুর আলমকে ডাকে উষা। সাথে সাথেই মেয়ের দিকে তাকিয়ে জবাব দেয়, ইয়েস মামুনি, কিছু বলবে? হাত ব্যথা করছে কি মামুনি? শান্ত হও বাবা, ব্যথা করছে না হাত। রেড চেরি কি এখানে থাকে বাবা? আমাকে নিয়ে চলো তার কাছে প্লিজ। তোমার রেড চেরির এখন ক্লাস টাইম মামুনি, আমরা বাসায় গিয়ে তারপর দেখা করি, কেমন? এখন আমরা বাসায় যাব না, উষা এখনই যাবে রেড চেরির কাছে, নিয়ে চলো বাবা। মেয়ের একাধারে জেদি কথাতে রাগে কটমট চাহনি দিয়ে উশানী আলম মেয়েকে শাসিয়ে উঠে রাগান্বিত স্বরে বলে, ছেলেটাকে শান্তি দেবে না তুমি উষা? বাড়িতেও চালাও, এখন পড়তে এসেও ছাড় নেই। তুমি আর একটা কথা বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, চুপ করে বাবার কোলে থাকো। সহধর্মিনীর কথায় ইয়ানুর সাহেব মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করে মেয়েকে নিয়ে হাঁটতে থাকে করিডোরে। তবে উষা যাবে বলে এখনো জেদ ধরে আছে। উশানী আলম রেগে মেয়ের গালে থাপ্পড় মারতে গেলে উষার বাবা বাধা দেয়। নরম গলায় সহধর্মিনীর দিকে তাকিয়ে বলে ওঠে, মেয়েটার হাত দেখেছ, কান্না করছে, আর কিছু বলো না, চলো ঘুরিয়ে নিয়ে আসি। তবে উষা মামুনি প্রমিস করো জ্বালাবে না তোমার ভাইয়াকে। উষা বাবার কথাতে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। সে ইন্তেশারকে আর জ্বালাবে না। ইয়ানুর আলম মেয়ের গালে আদরের উষ্ণ পরশ এঁটে হাঁটতে থাকে মেডিকেল কলেজের উদ্দেশ্যে। রেড চেরি? মেয়েলিডাকে ইন্তেশার তড়িৎ গতিতে সামনে তাকিয়ে দেখে উষা হাসি মুখে দাঁড়িয়ে আছে ক্যান্টিনের বাইরে।
ইন্তেশারের তাকানো দেখে অ্যানাও তাকিয়ে দেখে একটা দম্পতি আর তাদের সাথে একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এদিকে উষার বাবা মাকে এমন সময় দেখে ইন্তেশারের হঠাৎ অস্বস্তি বোধ হয়, সাথে লজ্জাও। নিজের বিষয়ে ওনারা কি ভাবছেন সেই চিন্তায়। অ্যানাকে একবার দেখে নিয়ে ইন্তেশার বলে ওঠে, অ্যানা প্লিজ লিভ, ফ্যামিলি মেম্বার্স। অ্যানাও আর কথা না বাড়িয়ে সোজা ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। ততক্ষণে উষারা ভেতরে প্রবেশ করেছে। ছোট্ট উষা কেমন অদ্ভুত চাহনিতে একবার অ্যানাকে দেখে, তারপর দৌড়ে গিয়ে ইন্তেশারকে জড়িয়ে ধরে কোলে উঠে পড়ে। উষার বাবা মাকে ইন্তেশার সৌজন্যতার খাতিরে বসতে বলে নিজে দাঁড়িয়ে পড়ে উষাকে কোলে নিয়ে আন্তরিক স্বরে বলে, আঙ্কেল আপনারা এখানে, কোনো দরকার? উষানি আলম কটমট চাহনি উষার দিকে ছুড়ে দিয়ে বলে ওঠে, তোমার রূপাঞ্জলের হাত দেখো, খেলতে গিয়ে কেটে ফেলেছে, গভীর ক্ষত। তড়িৎ গতিতে ইন্তেশার উষার হাত দেখে। হ্যাঁ, সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতে স্পষ্ট জখমের ছাপ। বুকটা যেন এক মুহূর্তের জন্য ধক করে ওঠে। দ্রুত উষার হাতের তালুতে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় সবার সামনেই। অন্যদিকে ক্যান্টিনের স্বচ্ছ কাঁচের দেয়ালের ওপাশ থেকে অ্যানা রাগে ফুঁসতে থাকে। জানে না ঠিক কেন তার এত রাগ হচ্ছে, তবে ছোট উষার সাথে কোনোভাবেই ইন্তেশারকে সে সহ্য করতে পারছে না। উন্মুক্ত শরীর বেয়ে ধারায় ধারায় পানি গড়িয়ে পড়ছে ভেজা বাথরুমের ফ্লোরে। ইন্তেশার দাঁড়িয়ে আছে শাওয়ারের নিচে, এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে, যেন সবকিছু হারিয়ে ফেলছে। চেতনা, সময়, দুঃখ, ক্লান্তি সব মিলিয়ে যেন অন্য এক অদৃশ্য জগতে ডুবে যাচ্ছে। শাওয়ারের ধারায় কাঁধ বেয়ে পানি গড়িয়ে পড়ছে পিঠে, বুকে, বুকের মাঝখানে লেগে থাকা দম বন্ধ যন্ত্রণাটা যেন বারবার ধাক্কা দিচ্ছে। বুকটা উঁচু নিচু হচ্ছে ভারী শ্বাসে। চওড়া কাঁধ দুটো শক্ত হয়ে আছে। পেটের ওপর টানটান পেশিগুলোই গড়িয়ে পড়া পানির রেখাগুলো আলো আর ছায়ার খেলায় একটা দৃশ্য তৈরি করছে, যা ওর মানসিক অবস্থার থেকেও বেশি জটিল। চোখ বন্ধ করে দেয় ইন্তেশার। 30 মিনিট টানা শাওয়ার শেষ করে চুপচাপ টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। চোখে মুখে এক নিষ্কিষিত অভিব্যক্তি। চুল থেকে পানি ঝরছে, বুকের ভেতরটা ভারী। পা ফেলে ধীরে ধীরে রুমে প্রবেশ করে। ঘড়িতে ঠিক সন্ধ্যা 7:30। লিভিং রুমে সানা বেগম বসে আছে, আর তার কোলে চুপ করে বসে আছে ছোট্ট উষা। কচি মুখে নিষ্পাপ চাহনি, কিন্তু কথায় একেবারে পাকনা বুড়ি। সানা বেগম উষার মাথায় হাত বুলিয়ে কিছু একটা বললে উষার সঙ্গে সঙ্গে উত্তর দেয় একগাল হেসে, তোর রেড চেরি ভাইয়া কোথায় উষা? দেখো গিয়ে, সকালের ওই মেয়েটার সাথে কথা বলছে। উষার রাগ মিশ্রিত কথা শুনে সানা বেগম হেসে ফেলে বলে ওঠে, তুই তো দেখি একেবারে বুড়ি হয়ে গেছিস উষা, সব জানিস? আমি সব জানি আন্টি, জানো আমি আর ভাইয়া একসাথে মেডিসিন পড়ব। সানা বেগম এবার হাসতে হাসতে বললেন, ওরে দুষ্টু পাকা মেয়ে, এখনো হাতে ঘড়ি ঠিকঠাক হয়নি আর মেডিসিন পড়বি? উষা গম্ভীর হয়ে বলে, না, আমি বড় হয়ে রেড চেরির মতো ডক্টর হব, তারপর ভাইয়া যদি আহত হয় আমি তার ট্রিটমেন্ট করব। সানা বেগম চুপ করে তাকিয়ে থাকে উষার মুখের দিকে। এতটুকু একটা মেয়ে, অথচ কেমন যেন একটা ঘন ভালোবাসা আটকে আছে ওই ছোট্ট চোখ দুটিতে। এমন সময় ইন্তেশার ঘর থেকে উষার নাম ধরে ডেকে ওঠে। সানা বেগম তখন উষাকে বলে, যা তো, শুনেই কেন ডাকছে? তবে উষা যেতে চায় না। মনের ভেতর কেমন একটা খটকা লাগে সানা বেগমের। যেই মেয়েটা ইন্তেশার বলতে পাগল, সেই মেয়ে এখন যেতে চাইছে না কেন? জোর করেই শেষমেশ পাঠিয়ে দেয় সানা বেগম। এইদিকে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে আসে উষা। চারপাশে চোখ বুলিয়ে নেয়। কেউ নেই, পুরো ঘরটা নিঃশব্দ আর ফাঁকা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজার সামনে এসে ঠিক যেই না এক পা রাখে ভেতরে, অমনি পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ পায়। পেছনে ফিরে তাকাতেই দেখে ইন্তেশার দাঁড়িয়ে, শরীরে কেবল একটি টাওয়াল জড়ানো, সোজা তাকিয়ে আছে উষার চোখে চোখ রেখে। এইভাবে ইন্তেশারকে দেখে ছোট্ট উষা চমকে ওঠে, নিজের ছোট ছোট আঙুল দিয়ে চোখ ঢেকে ফেলে। ইন্তেশার তখন ঠোঁটে হাসি নিয়ে এক ধাপ করে এগিয়ে আসে উষার দিকে। যতটা এগিয়ে আসে ইন্তেশার, ততটাই পেছাতে থাকে উষা। একটা সময় ইন্তেশার নিজেই উষার চোখ থেকে হাত সরিয়ে ফেলে। ভাবার কোনো সময় না দিয়েই হঠাৎ কানের লতি ধরে টেনে জিজ্ঞেস করে, বেডে ব্যাংকে রেখেছে? উষা কাচুমাচু করতে থাকে। কিছু না বলাই ইন্তেশার ওর কানটা আরও একটু জোরে টেনে ধরলে উঁচু স্বরে বলে ওঠে, আমি রেখেছি। কেন রেখেছ? উষা মুখ ভার করে শিশুসুলভ রাগে বলে, ক্যান্টিনের ওই লালবান্দর আপনার সাথে কি করছিল রেড চেরি? আপনি শুধু আমার, ওকে বলে দেবেন। ইন্তেশার ঠোঁট চেপে হাসে, ওরে শয়তান, ও আমার সিনিয়র ছিল। সে যদি আমার কাছে আসে, তাহলে কি তুমি তার শাস্তি আমার বেডে ব্যাং রেখে দেবে? হ্যাঁ। রূপাঞ্চল, ব্যাংকটা নিয়ে যাও এখনই। ইন্তেশার ততক্ষণে কান ছেড়ে দিয়েছে।
তবে অন্যদিকে ভেতরে ভেতরে হেসে নেয় ইন্তেশার। এই ছোট্ট মেয়েটা এখন থেকেই কতটা পজিটিভ। আর উষা তখন বুড়ো আঙুল দেখিয়ে ভেঙচি কেটে দৌড় দেয়। তবে দৌড়ে গিয়ে দেখে দরজা তো বন্ধ। পেছনে ফিরতেই দেখে ইন্তেশার হেসে কোটি কোটি। ইন্তেশার যখন ওকে ধরতে আসে, উষা তাড়াতাড়ি বেডে উঠে পড়ে। ইন্তেশারও বেডে উঠে পড়ে তাকে ধরতে। উষা যেই না বেড থেকে নামতে যায়, অমনি পা পিছলে যায়। ইন্তেশার ওকে ধরতে গিয়ে দুজনেই একসাথে পড়ে যায় নিচে। ফলে উষা পড়ে যায় নিচে আর ইন্তেশার পড়ে ওর ওপরে। ইন্তেশার এক দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে থাকে। 10 বছরের মেয়েটা দেখতে ফর্সা, গোলগাল, দারুণ মিষ্টি, চুলগুলো বেশ লম্বা। এই জন্যই তো ইন্তেশার মেয়েটাকে রূপাঞ্জল বলে ডাকে। ইন্তেশারের কেমন নেশা নেশা কাজ করতে থাকে। হুট করে বাচ্চা মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করে। ধীরে ধীরে ইন্তেশার মেয়েটার মুখের দিকে ঝুঁকে পড়লে উষা বুঝতে পারে না আসলে তার রেড চেরি কি চাইছে। পিটপিট করে তাকিয়ে থাকে শুধু। এদিকে পুরুষালী ঠোঁটজোড়া পরম আবেশে পরপর কয়েকটা উষার তপ্তগাল কপাল ছুঁয়ে দেয়। ভাইয়া, কি করছেন? উষার ডাকে এবার যেন ইন্তেশারের হুঁশ ফেরে। দ্রুত উষার ওপর থেকে উঠে পড়ে। মেয়েটা কেমন জানি তাকে জাদু করছে দিনে দিনে। না, উষার কাছে সে আর যাবে না। আজকে সে মেয়েটাকে ছুঁয়েছে বাচ্চা হিসেবে নয়, অন্য কিছু ভেবে। মাথার চুল খামচে ধরে 2 হাতে। উষা আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইন্তেশার উষাকে বেরিয়ে যেতে বলে। উঠে গিয়ে দরজা খুলে উষাকে বের করে দিয়ে ইন্তেশার সোজা আবার বাথরুমে ঢুকে পড়ে। 2017 সালের জুন মাস। মাটি ফেটে চৌচির এত তীব্র গরম। রোদের তীব্রতা যেমন, আকাশটাও যেন পড়ে যাচ্ছে। বাতাসে অস্বস্তিকর গরমের টান, যেন চলার পথের প্রতিটি সেকেন্ড আরও ভারী হয়ে উঠেছে। চারদিকে গরমের আবহাওয়ায় লোকজন অতিষ্ঠ। কেউ বা একটু ছায়ার খোঁজে, কেউ বা ঠান্ডা পানির কাতরতায়। দূরের অট্টালিকায় লাগানো স্বচ্ছ কাচের জানালাগুলো রোদে চিকমিক করে ওঠে। ইন্তেশার এক মনে হেঁটে চলেছে রাস্তার ধার ধরে। চিবুক ছুঁয়ে ঘাম গড়িয়ে পড়ছে। পরনে সাদা অ্যাপ্রন শরীরের সাথে লেপটে গেছে। কপালের রগগুলো গরমে স্পষ্ট হয়ে ফুটে আছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। গন্তব্য সোজা শপিং মল। উষার হাত ভেঙেছে বেশ কয়েকদিন হলো। মেয়েটা সারাদিন বিছানায় শুয়ে কাটায়। উষার জন্য কিছু ড্রেস আর গিফট কিনতে ইন্তেশারের মা সানা বেগম জোর করলে ক্লাস শেষে সোজা রাফাতকে নিয়ে এসেছে ইন্তেশার। মামা, উষার সিচুয়েশন কেমন? রাস্তা পার হওয়ার সময় হাত উঁচিয়ে রাফাত বলে ওঠে ইন্তেশারকে। ইন্তেশার গরমে চোখ মুখ বিকৃত করে সামনের দিকে হেঁটে চলেছে। পেছনে রাফাত তাকে অনুসরণ করছে। জানি না ঠিক, তবে ভালোই লেগেছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে, মা বলল। নিচু স্বরে জবাব দেয় ইন্তেশার। জানি না মানে? ইনু, খুলে বলতো আসলে হয়েছেটা কি? তুই কিন্তু বেশ কয়েকদিন থেকে আমার কথাটা ইগনোর করছিস। সারাদিন রূপাঞ্জল লেগেই থাকে, অথচ এত বড় অ্যাক্সিডেন্ট তুই জানিস না কিছু? রাফাতের রাগ মিশ্রিত কথাতে ইন্তেশার একটু ভাবে, তবে পরক্ষণেই মুখ ফসকে বলে ওঠে, আই থিঙ্ক আমি বাচ্চাটার প্রেমে পড়ে গেছি রাফাত। ওর চোখ পিটপিট করে তাকানো, রেড চেরি সম্বোধন, আমার কাছে আসা, জেদ করা, আমার জন্য পজিটিভ হওয়া, সবকিছু আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করছে। আমি পাগল হয়ে যাব ভাই, এইভাবে আমি থাকতে পারছি না। আমি ঠিক করেছি হোস্টেলে শিফট হয়ে যাব। চোখ দুটো বড় করে অবাক হওয়ার ভঙ্গিমায় রাফাত চিল্লিয়ে ওঠে, হোয়াট? তুই শেষে একটা বাচ্চার জন্য উইক হয়ে পড়েছিস? এটাই তো আমি মানতে পারছি না। আমি কোথায় 20 বছরের একটা ছেলে হয়ে একটা 10 বছরের বাচ্চার প্রেমে? সম্ভব না, এই সমাজ মানবে না কোনোভাবেই। রাফাত বন্ধুর মনের অবস্থা বুঝতে পারে। 2 বন্ধু ততক্ষণে শপিং মলের ভেতরে প্রবেশ করেছে। চেন্নাইয়ের বড় একটা শপিং মল। এলিভেটরের মাধ্যমে সোজা গিয়ে থামে 6th ফ্লোরের লেডিস কর্নারে। রাফাত ড্রেস দেখতে দেখতে ইন্তেশারকে বলে, ইনু, তোর সবকিছু মানলেও হোস্টেলে শিফট হওয়া উচিত হবে না। আঙ্কেল মানবে না আমার মনে হয়। ইস্তিয়াক ভাইয়া এমনি পড়াশোনার জন্য বাইরে থাকে, তার মধ্যে তুইও বাসা ছেড়ে দিবি? কষ্ট পাবে আন্টি, তুই ভেবে দেখ কি করবি। দেখি কি করা যায়, তবে যেভাবেই হোক উষার থেকে দূরে থাকতে হবে। মেয়েটা এখনো অনেক ছোট, তবে আমি তো বড়, বল। শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অ্যানা। কিছুক্ষণ আগেই সবার সামনে ইন্তেশার তাকে একটা চড় বসিয়ে দিয়েছে। রাফাত আর ইন্তেশার গ্রাউন্ড ফ্লোরে এলে দেখা হয় অ্যানা এবং তার কয়েকজন বন্ধুর সঙ্গে। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় অ্যানা ইন্তেশারকে থামিয়ে দেয়। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, বেবি, শপিং করছো? ইন্তেশার মাথা হেলিয়ে ইশারায় জানায়, হ্যাঁ। কার জন্য বেবি? আন্টির জন্য বুঝি? অ্যানা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে। ইন্তেশার ঠান্ডা গলায় উত্তর দেয়, না, উষার জন্য। উষা নামটা উচ্চারিত হতেই অ্যানার চোখে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, সেই মেয়েটি।
যাকে ইন্তেশার একদিন চুমু দিয়েছিল। ইন্তেশারের এই বাড়াবাড়ি আর সহ্য হয় না অ্যানার কাছে। হঠাৎ এক অজানা আশঙ্কায় ইন্তেশারের হাত থেকে শপিং ব্যাগগুলো ছিনিয়ে নেয়। ইন্তেশার ব্যাগগুলো ফেরত চাইলে অ্যানা সবার সামনেই সেই ব্যাগে থাকা উষার জন্য কেনা ড্রেস আর গিফটগুলো ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। রাগে ইন্তেশার অ্যানার গালে একটা চড় বসিয়ে দেয়। মুহূর্তেই ফর্সা গালে 5 আঙুলের দাগ স্পষ্ট হয়ে ওঠে। অ্যানার চোখে পানি টলমল করছে। যাকে বাবা মা কখনো উঁচু গলায় কথাও বলেনি, সেই মেয়েটাকে আজ একটা ছেলের চড় খেতে হলো সবার সামনে। অশ্রুসিক্ত নয়নে অপমানিত মুখে কাপা হাতে নিজের দিকে আঙুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? অচেনা একটা মেয়ের জন্য তুমি আমাকে চড় মেরেছ। এর শাস্তি ওই মেয়েটাকে আমি দিয়েই ছাড়ব, প্রমিস করলাম। কথা শেষ করে গটগট করে শপিং মল থেকে বেরিয়ে যায় অ্যানা। পেছনে তার বন্ধু বান্ধবীরা নীরবে অনুসরণ করে বেরিয়ে যায়। এদিকে রাফাত ব্যাগগুলো গুছিয়ে ইন্তেশারের হাত ধরে টেনে মলের বাইরে নিয়ে আসে। ততক্ষণে গাড়ি এসে থেমেছে তাদের সামনে। গাড়িতে উঠে বসে 2 বন্ধু। অ্যানার গায়ে হাত তোলা ঠিক হয়নি ইনু। আফটারঅল অ্যানার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, হাসপাতালে একজন ট্রাস্টি তিনি। তোর উচিত হবে এখনই অ্যানার সাথে সবকিছু ক্লিয়ার করে নেওয়া। বন্ধুর কথায় ইন্তেশার চুপচাপ ঘাড় ঘুরিয়ে তাকায় রাফাতের দিকে। সে জানে অ্যানার পাগলামো সে অনেকদিন ধরে সহ্য করে আসছে, কেবল ঝামেলা না বাড়ানোর জন্যই। আজ চাইলেও সবকিছু মিটিয়ে নেওয়া যেত, কিন্তু উষা নামটা যেন তার জীবনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুহূর্তে চুলে হাত দিয়ে মাথা চেপে ধরে ইন্তেশার। মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে। চেন্নাইয়ের ব্যস্ত রাস্তা, রেলওয়ে, মানুষের ভিড়, সবকিছু যেন হঠাৎ বিষাক্ত মনে হতে থাকে তার কাছে। গলার স্বর নিচু করে ইন্তেশার বলে, সম্ভব না রাফাত, অ্যানা আমার জন্য পাগল। আমার ক্ষতি সে কোনোদিন চাইবে না, কিন্তু উষার পেছনে যদি পড়ে আমি ওকে ছাড়বো না, কোনোভাবেই না। তুই সব ব্যবস্থা কর, আমি হোটেলে উঠব। দেখছি আমি, বলে রাফাতও চুপ করে যায়। গাড়ির জানালা দিয়ে বাইরের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলে। রান্নাঘরে ব্যস্ত হাতে রান্না করছে উষানী আলম। ইন্তেশারদের পুরো পরিবারকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইয়ানুর আলম। ডাইনিং টেবিল ভর্তি করে রান্না করা হয়েছে নানা রকম বাংলাদেশি খাবার। সেখানে উষানীর পাশে দাঁড়িয়ে হাতে হাতে সাহায্য করছে সানা বেগম। ইন্তেশারের বাবা ইমন সাহেব একজন বাংলাদেশি, তার সহধর্মিনী সানা বেগমও বাংলাদেশি। তবে তাদের 2 ছেলে জন্মসূত্রে ইন্ডিয়ান। আজ থেকে 23 বছর আগে চাকরির সূত্রে ইমন সাহেব ভারতে এসেছিলেন, তারপর আর ফেরা হয়নি। ধীরে ধীরে এখানেই স্থানীয় হয়েছেন। সময়ের সাথে সানা বেগমও বাংলাদেশি রান্না ভুলে এখন দক্ষ সাউথ ইন্ডিয়ান রাঁধুনি হয়ে উঠেছেন। এখনও প্রতিদিন সাউথ ইন্ডিয়ান রান্না হয় বাসায়। তবে কখনো কখনো বাংলাদেশি খাবারের স্বাদ মনে পড়লে ইমন সাহেব কোনো রেস্টুরেন্টে যান। তবে আজ ব্যতিক্রম। প্রতিবেশী রূপে তার ভাইয়ের মতো ইয়ানুর সাহেব একজন খাঁটি বাংলাদেশি। এত আয়োজন শুধু বাংলাদেশি খাবারের জন্য। ইমন সাহেব বরাবরই একজন ভোজনপ্রিয় মানুষ। তা যদি হয় বাংলাদেশি খাবার, তাহলে আর কথাই নেই। তবে তার ছেলেরা যেন তাকেও ছাড়িয়ে গেছে। ওদেরও বাংলাদেশি খাবারের টান আছে, কিন্তু বাংলাদেশে যাওয়ার ইচ্ছে নেই কারোর। বিশাল হলরুমের সোফায় বসে গল্পে মশগুল ইয়ানুর আলম ও ইমন সাহেব। দুজনেই চাকরি, ক্যারিয়ার, দেশ বিদেশের অভিজ্ঞতা নিয়ে কথা বলছে। এমন সময় গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে আসে উষা। ডান হাতটা গলায় ঝুলিয়ে রেখেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় এমন অঘটন ঘটেছে। এদিকে উষানীর চোখ মুখ এখনো কড়াকড়ি। মেয়ের ওপর তার রাগটা কাটেনি এখনো। মেয়ের জন্মের পর ডাক্তার যখন জানিয়ে দেয় তিনি আর কখনো মা হতে পারবেন না, সেই আঘাতে ভেঙে পড়েছিলেন তিনি। সেই দিন থেকে এই একমাত্র মেয়েটাকে চোখে হারান। মেয়ে সামান্য ব্যথা পেলেও তিনি অস্থির হয়ে ওঠেন। উষা ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা, ক্ষুধা লেগেছে। ইয়ানুর সাহেব মেয়েকে সাবধানে কোলে তুলে নেন। তারপর সোজা গলা তুলে স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উষার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। মেয়েটা দুপুর থেকে কিছুই খায়নি, ওষুধ খাওয়ার সময় হয়ে আসছে, দ্রুত এসো। পাশ থেকে ইমন সাহেব উষার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বলেন, উষা মা, হাত কেমন এখন তোমার? ব্যথা আছে? উষা হেসে জবাব দেয়, ঠিক আছে শ্বশুর মশাই, ব্যথা নেই একটুও। শ্বশুর মশাই সম্বোধনে ইমন সাহেব হেসে ওঠেন, আর তার সঙ্গে সঙ্গে লাজুক হাসি দেন ইয়ানুর সাহেবও। মেয়েটা ভারী দুষ্টু, ইন্তেশারের জন্য এখন থেকেই যেন পাগল। অন্যদিকে চোখের চশমা একটু ঠিক করে নিয়ে ইমন সাহেব বলে, সব তো বুঝলাম মা, তবে আমার ওই অকর্মণ্য ছেলে আর তোমার রেড চেরি কোথায় জানো মামনি? উষা ডানে বামে মাথা দুলিয়ে জানায়
সে কিছুই জানে না। ঠিক তখনই উষানী আলম খাবারের থালা হাতে মেয়ের দিকে এগিয়ে আসেন। স্বামীর পাশে বসে মেয়ের জন্য খাবার মেখে দিতে দিতে ইমন সাহেবের উদ্দেশ্যে বলেন, ভাই সাহেব, তাহলে আপনারা রাতের খাবার শুরু করুন, এখন তো অনেক রাত হয়ে গেছে। ইন্তেশার আর ইস্তিয়াক এলে পরে খাবে, কি বলেন? না, তোমাকে কষ্ট করতে হবে না বোন, ওরা আসুক একসাথেই খাবো। সানা, ছেলেদের ফোন করো, দেখো তো ওরা কোথায়। শুরুর দিকের কথাটি উষানী আলমকে বললেও শেষে গিয়ে সানা বেগমকে ছেলেদের খোঁজ নিতে বলল ইমন সাহেব। এইদিকে উষার খাওয়া শেষ হলে উষানী আলম মেয়েকে নিয়ে ঘরের দিকে চলে যান। রূপাঞ্জল, কথা বলো প্লিজ, রাগ করো না লক্ষ্মীটি, প্রমিস করছি রোজ তোমার সাথে দেখা করব, কেমন? এখন গিফটগুলো নাও প্লিজ। কান ধরে দাঁড়িয়ে আছে ইন্তেশার, তার সামনে বিছানার উপর দাঁড়িয়ে আছে উষা। আজকে হাত ভাঙার 10ম দিন, অথচ ইন্তেশার একবারের জন্য দেখা করতে আসেনি। অভিমানে ঠোঁট ফুলিয়ে কান্না করছে উষা, আর তাকে থামাতে গিয়ে ইন্তেশার দাঁড়িয়ে আছে এক পায়ে ভর দিয়ে। মেয়েটার কাছ থেকে যত পালাতে চায়, ভাগ্য যেন তাকে ততই ইন্তেশারের জীবনে গেঁথে দিচ্ছে। শ্বাস ফেলে ভাবে ইন্তেশার, কেন এমন হয় বারবার? তাহলে বলুন, আমায় আদর করবেন, চকলেট দেবেন, দেখা করবেন রোজ, আর একটা করে চুমু খেতে হবে আমার হাতে, প্রচুর ব্যথা রেড চেরি। ইন্তেশার মাথা নাড়ে, হ্যাঁ সে সবই করবে। তবে উষা বিশ্বাস করে না, চিল্লিয়ে বলে, তাহলে এখন আমাকে আদর করুন, তাহলে আর শাস্তি দেব না। ইন্তেশার পড়েছে মহাবিপাকে, কেন যে মা তাকেই পেল, নিজেও তো চাইলে গিফটগুলো দিতে পারত, সব ইচ্ছে করে করছে, ফাঁসাচ্ছে তাকে। তার উপর আবার বাইরে বসে সবার বাংলাদেশি খাবার খাওয়ার প্ল্যান, সব বুঝে যাচ্ছে ইন্তেশার। এদিকে হুঁশ ফিরে আসে উষার কান্নায়, আধো আধো গলায় আদর চায় মেয়েটা। ইন্তেশার কান ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসে উষার সামনে, নিচু গলায় বলে, আমি ছুঁয়ে দিলে থাকতে পারবে তো রূপাঞ্জল? তোমাকে ছোঁয়া মানে নিজের পাপকে চুমু খাওয়া। তোমাকে কাছে আনতে চাইলে আমাকে শেষ হয়ে যেতে হবে। তবুও বলো, এই নিষিদ্ধ অনুভূতির কাফারা কি আছে আমার জন্য? মাত্র 10 বছরের মেয়েটা বোঝে না এত কিছু। ছোট ছোট চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইন্তেশারের চোখের ভেতর, আর ইন্তেশার ধীরে ধীরে ডুবে যেতে থাকে সেই নিষ্পাপ দৃষ্টিতে, যেন কোনো অতল ঘূর্ণিতে। চুমু দেবে না? আমি কিন্তু শাশুড়িকে ডাকবো রেড চেরি। এদিকে হকচকিয়ে উঠে ইন্তেশার এক ধাক্কায় দূরে সরে দাঁড়ায়, মাঝখানে রেখে দেয় একরাশ শূন্যতা। তারপর মুখ নামিয়ে নিঃশব্দে এগিয়ে এসে টুপ করে উষার হাতে চুমু খায়। গলা নামিয়ে ধীর গম্ভীর স্বরে বলে, রূপাঞ্জল, এই পাপ যদি আমার নিয়তি হয়ে দাঁড়ায়, তবে কসম করছি, তোমাকে নিজের করতে হলে আমি দুনিয়ার সব আলো নিভিয়ে দিতে রাজি আছি। জ্বলন্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমি শুধু তোমাকেই চাইব। উষাদের আসার 6ঠতম মাস, সূর্যটা পশ্চিমে হেলেছে, অথচ স্কুল ক্যাম্পাস তখনও আলোকিত। ফ্লাড লাইট আর বর্ণিল ফেস্টুনে মোড়া চারদিক। সেন্ট ম্যারি ইন্টারন্যাশনাল স্কুল, চেন্নাইয়ের এক ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান, প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে তাদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সপ্রেশনস। সাউথ ইন্ডিয়ার ট্রেডিশনাল পাফদাই ড্রেসে নিজেকে মুড়িয়ে রেখে ছোট্ট উষার নরম তুলতুলে দেহটা, লম্বা স্কার্ট, সাথে চলি ও কোমরে গুজানো ওড়না দারুণভাবে মানিয়েছে মেয়েটাকে। কালো লম্বা কেশরাশিতে একটা গাজরা লাগানো হয়েছে, যা সকালে ইন্তেশার লাগিয়ে দিয়েছে তার রূপাঞ্জলের চুলে। মেয়েটা খুশিতে তার রেড চেরিকে জড়িয়ে ধরে রেখেছিল। এদিকে খোলা বিশাল স্কুল প্রাঙ্গণে অভিভাবকরা বসে আছে। স্টেজে তখন রবীন্দ্রনাথের গান শেষ হলে পুরো অডিটোরিয়ামের লাইট নিভে গিয়ে আলো আবার জ্বলে উঠল। ছোট্ট উষা পা টিপে টিপে স্টেজে উঠে পড়ে। প্রিন্সেস টেল নামে ফ্যান্টাসি থিয়েটারে উষা অংশ নিয়েছে। মাইক্রোফোনটার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এ ট্রু প্রিন্সেস নেভার গিভস আপ হার কিংডম ইভেন উইথ ওয়ান ব্রোকেন উইংস। চারদিকে কড়া হাততালির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানা হয়। ইনু, আবারও ভেবে দেখ, আন্টি কিন্তু সকাল থেকে তোকে নিয়ে কান্নাকাটি করছে। আঙ্কেলও একদম চুপচাপ। আমার মনে হয় হোস্টেলে শিফট হওয়া উচিত হবে না ভাই। রাফাতের কথায় ইন্তেশারের কোনো হেলদোল নেই। এক মনে বেডের ওপরে বড় লাগেজটাই জামা কাপড় ভরছে সে। দেয়ালে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা রাফাত প্রতীক্ষায় থাকে বন্ধুর উত্তর পাওয়ার। এইদিকে ইন্তেশার উঠে গিয়ে কাবার্ড খুলে প্রয়োজনীয় সব কাপড় বের করে ফেলে। একে একে 2টা বড় লাগেজ সামনের দিকে রেখে এবার সোজা হয়ে যায় পড়ার টেবিলের দিকে। সেখানকার বইগুলো গুছানো বাকি। ইনু, আমি তোকে কিছু বলছি, উত্তর দে, চুপ করে থাকিস না। বলতে বলতেই রাফাত রেগে গিয়ে ইন্তেশারের 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। ইন্তেশার কিছু বলে না,
নিজেকে ছাড়িয়ে ডিভানে গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে ফেললেও মুহূর্তেই আবার খুলে ফেলে। রাফাতের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে চাপা কষ্ট নিয়ে বলে, আমি চোখ পর্যন্ত বন্ধ করতে পারি না রাফাত। চোখ বন্ধ করলেই নিষ্পাপ মেয়েটার মুখ ভেসে ওঠে। আমাকে ডাকে রেড চেরি বলে। এইভাবে চললে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না রাফাত। নিজেকে অসহায় লাগে ভাই। কথা শেষ হতে না হতেই ইন্তেশার হঠাৎ ডুকরে ওঠে। চোখের কোণ বেয়ে নোনতা পানি গড়িয়ে পড়ে। রাফাত বিস্ময়ে ছুটে যায়, কাঁধে হাত রেখে বন্ধুকে সান্ত্বনা দেয়, ভরসা দেয় যে সে পাশে আছে। ধীরে ধীরে ইন্তেশার চুপ হয়ে যায়। হাত তুলে চোখ মুছে উঠে দাঁড়ায়। ব্যাকপ্যাকটা কাঁধে ফেলে লাগেজ দুটো টেনে বাইরের দিকে হাঁটা দেয়। পেছনে পেছনে রাফাতও বেরিয়ে যায়। এদিকে গম্ভীর মুখে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে ইমন সাহেব। মুখের সামনে খবরের কাগজ ধরা, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। ছেলের হুট করে হোস্টেলে শিফট হওয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। দুই ছেলের মধ্যে ইন্তেশার সবসময় চুপচাপ, যা বলা হয় তাই করে, অথচ এবার সে সকলের অবাধ্য হয়ে বাড়ি ছাড়ছে। দীর্ঘশ্বাস ফেলে পেপারটা ভাঁজ করে টি টেবিলে রাখতেই ইন্তেশার বেরিয়ে আসে লাগেজ হাতে। ছেলের মুখের দিকে তাকিয়ে ইমন সাহেব চুপ করে যান। এতক্ষণ ধরে ভেবে রেখেছিলেন কিছু কঠিন কথা বলবেন, কিন্তু ছেলের শুকনো মুখ, নিস্তেজ চোখ দেখে তার মুখ থেকে আর কিছুই আসে না। মনমরা দেখায় ইন্তেশারকে। ইন্তেশার এক পা করে এগিয়ে যায় সানা বেগমের দিকে। তিনি ডাইনিং টেবিলে মাথা ঠুকিয়ে চুপ করে বসে আছেন। ইন্তেশার সরাসরি গিয়ে সানা বেগমের পা দুটো জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ে। সানা বেগম হকচকিয়ে নড়ে উঠে ছেলেকে পা ছাড়তে বলে, কিন্তু ইন্তেশার আরো শক্ত করে জড়িয়ে ধরে। মায়ের মুখের দিকে চেয়ে ধীর স্বরে বলে, মা রাগ করো না, প্রমিস করছি রোজ না পারলেও সপ্তাহে একবার আসবো। এইবার একটু হাসো না। তুমি যদি এমন করে থাকো আমি কিভাবে যাই বলো তো? ছেলের নিষ্পাপ আবদারে সানা বেগম চোখের পানি ধরে রাখতে পারেন না। কাঁদতে কাঁদতে বলেন, বড়টা দূরে, এখন তুইও চলে যা। আমি কার কাছে থাকবো? পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে বাবা, যাস না। ইন্তেশার মুখ নামিয়ে নিচু স্বরে বলে, না গেলে আমার স্বপ্ন পূরণ হবে কিভাবে বলো? হোস্টেলে শিফট হওয়া জরুরি মনে করছি মা, আর কেঁদো না, দেরি হয়ে যাচ্ছে। সানা বেগম চোখের পানি মুছে উঠে দাঁড়ালেন। ছেলের যে বড় শখ একজন MBBS ডাক্তার হওয়ার, সেই স্বপ্নে তিনি আর বাধা দিতে চান না। তিনি জানেন তার ছেলে কত রাত জেগে না খেয়ে কাটিয়েছে, কত সময় অসুস্থতা সত্ত্বেও ক্লাস মিস করেনি, কতবার নিজেকে হারিয়ে পরিশ্রম করে গেছে। সেই অধ্যবসায়েরই ফল আজ ইন্তেশার একজন মেডিকেল কলেজের ছাত্র। সব ভাবনা একপাশে রেখে সানা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, উষার সঙ্গে দেখা করে যাবি না? মেয়েটা তোকে না পেলে খুব কাঁদবে। ইন্তেশার চোখ নামিয়ে ধীর কথায় উত্তর দেয়, না মা, দেরি হয়ে যাচ্ছে, এইবার এলে দেখা করব। ছেলের কথার বিপরীতে আর কিছু বলার থাকে না সানা বেগমের। ছেলেকে নিয়ে লিভিং রুমে আসে। আগে থেকেই সেখানে রাফাত আর ইমন সাহেব গল্প করছে। ওদের দেখে দাঁড়িয়ে পড়ে। ইন্তেশার বাবার সামনে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে, আসছি বাবা। তুমি যদি মনে করো হোস্টেলে থেকে তোমার পড়াশোনা ভালো হবে তাহলে এসো, নিজের স্বপ্ন পূরণ করো। ইমন সাহেব নিজের গম্ভীর খোলস ভেঙে ছেলেকে আশ্বস্ত করে। বাইরে গাড়ি দাঁড়িয়ে হর্ন দিলে সবার হুঁশ ফেরে। লাগেজ টেনে রাফাত, ইন্তেশার সহ ইমন সাহেব ও তার সহধর্মিনী বাড়ির বাইরের দিকে হাঁটা দেয়। একে একে লাগেজ গাড়ির ব্যাক সিটে উঠিয়ে দিয়ে ইন্তেশার উঠে পড়ে ফ্রন্ট সিটে। সবার থেকে বিদায় নিয়ে রাফাতকে ডেকে কিছু একটা খাম ধরিয়ে দেয় ইন্তেশার। রাফাত কিছু বলার আগেই ইন্তেশার বলে ওঠে, একটা স্বর্ণের চেন আছে উষার জন্য, টাকা জমিয়ে বানিয়েছিলাম শুধু এই দিনের জন্য, আমাদের শেষ দেখার উপহার হিসেবে। উষাকে শুধু বলবি তার রেড চেরি দিয়েছে। কিন্তু বিচ্ছিন্ন অথবা বিচ্ছেদ, গাড়ি চলতে শুরু করেছে। পেছনে শুধু হাহাকার। কোনো মায়ের সন্তান, দূরে কারো বন্ধু, অথবা কোনো অজানা প্রেম। ইন্তেশারের শেষ দুটি কথা শুধু রাফাতের কানে প্রতিধ্বনিত হতে থাকে, বিচ্ছিন্ন অথবা বিচ্ছেদ। সোডিয়ামের হলদে আলোয় একটা গাড়ি ধীরে ধীরে থামে বিল্ডিংয়ের সামনে। শাড়ি পরিহিত উষানী বেগম গাড়ি থেকে নামেন, সঙ্গে ছোট্ট উষা। ভাড়া মিটিয়ে মেয়ের ছোট্ট হাতটা শক্ত করে ধরে হাঁটা দেন বিল্ডিংয়ের দিকে। তবে গেটের কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে যান। সামনে দাঁড়িয়ে আছেন ইমন সাহেব ও সানা বেগম। মুখ দুটো গম্ভীর, চোখে চিন্তার ছাপ। পরিস্থিতির রহস্যময়তা বুঝে উষানী আলম কৌতূহল চেপে রাখতে না পেরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আপা, আপনারা এখানে? কিছু দরকার ছিল বুঝি? সব ঠিক তো? কণ্ঠে চিন্তার স্পর্শ। সানা বেগম উত্তর দেওয়ার আগেই উষানী আলমের চোখ পড়ে ছোট উষার দিকে। উষা অবাক চোখে তাকিয়ে আছে সবার দিকে। সানা বেগম এগিয়ে চুপচাপ উষাকে কোলে তুলে নেন।
মুখের দিকে তাকিয়ে কষ্ট লুকিয়ে বলে ওঠেন, ছোট ছেলে বাড়ি ছেড়ে হোস্টেলে উঠবে বলে গেছে। বাড়িতে নাকি মনোযোগ দিতে পারছে না পড়াশোনায়, তাই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। খবরটা শুনে উশানী আলমের মন কেমন করে ওঠে। ইস্তিয়াক তো আগেই বাড়ির বাইরে, এখন ইন্তিশারও। মুহূর্তেই বুকের ভেতরটা কেমন ভারী হয়ে ওঠে। কিন্তু সারাদিনের ক্লান্তিতে আর কিছুই না বলে উষাকে নিয়ে ফ্ল্যাটে যেতে চান। তবে ছোট্ট উষা যেতে চায় না। সে বড়দের কথার পুরোটা অর্থ না বুঝলেও কিছুটা আন্দাজ করে নিয়েছে। অবাক চোখে উষা ইমন সাহেবের হাত ধরে সরলতায় প্রশ্ন করে বসে, শ্বশুরমশাই, কে হোস্টেলে উঠবে? ইমন সাহেব নির্লিপ্ত কণ্ঠে বলেন, তোমার রেড চেরি উষা মামনি। উনি আবার কবে আসবেন শ্বশুরমশাই? ছোট্ট উষা মুখ তুলে জানতে চায়। ইমন সাহেব একদম স্থির গলায় উত্তর দেন, আসবে না শেয়ার মামনি। আসবে না? একেবারেই না? না। নিঃশব্দ মুহূর্তে হঠাৎই ছুটে দৌড় দেয় উষা। খালি পায়ে পিছঢালা রাস্তায়, চোখের অশ্রুস্রোত আর কণ্ঠে অস্পষ্ট চিৎকার, রেড চেরি, রেড চেরি। পরনে পাফদার জামাটা হাত দিয়ে তুলে ধরে পাগলের মতো দৌড়াতে থাকে। মনের ভেতর শুধু একটাই আকুতি, তার রেড চেরি ফিরে আসুক। তবে ততক্ষণে ইন্তিশারের গাড়ি আবাসিক এলাকা পেরিয়ে মূল সড়কে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে ইন্তিশার চলে যাচ্ছে নিজের ভবিষ্যতের দিকে, আর পেছনে পড়ে থাকছে ছোট্ট একটা হৃদয় ছিন্ন ভিন্ন। উষার এমন পাগলামো দেখে বাড়ির সবাই দৌড়ে আসে ধরতে। তবে উষা অনেক আগে তাদের। সবাই পৌঁছানোর আগেই উষা পথের মাঝখানে হুমড়ি খেয়ে পড়ে যায় আর হাঁপাতে থাকে প্রচণ্ড শ্বাসকষ্টে। পায়ের নুপুর ছিঁড়ে গেছে তার, হাত পা কেটে গেছে। মুখটা রাস্তায় ঠেকিয়ে আবারও ফিসফিস করে ডাকে, রেড চেরি, ফিরে আসুন প্লিজ। দেখতে দেখতে কেটে যায় একটা মাস। ইন্তিশারের হোস্টেলে শিফট হওয়া, সপ্তাহে একবার বাড়িতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবার নতুন কোনো অজুহাতে মাকে বুঝিয়ে বোঝায় পড়াশোনার চাপ। উষা শুরুতে কয়েকবার গিয়েছিল ইন্তিশারের সঙ্গে দেখা করতে। রেড চেরির জন্য তার অপেক্ষা ছিল অপার, কিন্তু প্রতিবারই গেট থেকে ফিরে আসতে হয়েছে। ধীরে ধীরে ছোট্ট মেয়েটা বুঝে গেছে রেড চেরি হয়তো আর আসবে না। অভিমানে উষা আর যাওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইন্তিশার নির্জীব, নিস্পন্দন, একজন যন্ত্রমানব যেন। আবেগহীন মুখ, ক্লান্ত চোখ। যেভাবে সে MBBS পড়ার স্বপ্ন বুনেছিল সেভাবেই আজ শুধুই চেষ্টা করছে। ভালোবাসা, পরিবার, উষা সবকিছু যেন রয়ে গেছে পেছনে কোনো অন্ধকার কোণে। মেডিকেল কলেজের করিডোর ধরে হেঁটে যাচ্ছে রামোল্লা ঠাকুর। বয়স 60-এর কোঠায় হলেও গাটের জোর আর চোখের তেজে তাকে অত সহজে বোঝা যায় না। সাদা মোটা গোঁফ আর সাদা বিরক্তি ভঙ্গিমায় থাকা এই পিয়নটা কলেজের সবার পরিচিত মুখ। আজও তেমন তার হাঁটার কারণে কেউ বুঝতে পারেনি সে আসছে লাইব্রেরির সামনে কাউকে ডাকতে। গমগমে গলায় ডেকে ওঠে, ইন্তিশার ইয়াসির। ইন্তিশার তখন লাইব্রেরির ভেতরে বইয়ের তাক ঘেটে ব্যস্ত। ডাক শুনেই বেরিয়ে আসে, জি আমি। তোমাকে নিচে কেউ খুঁজছে, নাম বলছে ইস্তিয়াক, দ্রুত দেখা করতে বলেছে। উনি আমার ভাই হন চাচা, আপনি যান, আমি আসছি। বলেই ইন্তিশার দরকারি বই হাতে নিয়ে পিয়নের পেছনে হাঁটা শুরু করে। হঠাৎ তার বুকের ভেতর হালকা কাঁপুনি অনুভব হয়। ভাই কবে এলো সে তো কিছুই জানে না। এসব এলোমেলো ভাবনার মাঝেই ইন্তিশার পৌঁছায় নিচে, যেখানে অপেক্ষমান ইস্তিয়াক আগেই এসে বসে আছে। ভাইয়ের দেখা মাত্রই দুজন মিলে কাছের একটা ক্যাফেতে গিয়ে বসে। যদিও বয়সের পার্থক্য মাত্র 1 বছর, তবু ইন্তিশারের চেতনায় ইস্তিয়াক একজন শ্রদ্ধেয় অভিভাবকের সমতুল্য। কি ব্যাপার, এত চুপচাপ কেন? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে ফেলো এবার। ইস্তিয়াকের কথায় ধ্যান ভাঙে ইন্তিশারের। চোখে মুখে উদাস ভাব। চুলে অযত্নে হাত চালিয়ে কাপটা তুলতেই আবার ভেসে আসে ভাইয়ের কণ্ঠস্বর, উষারা নিখোঁজ ইন্তিশার। 1 সপ্তাহ ধরে ওদের ফ্ল্যাট তালাবদ্ধ, রাতারাতি সবাই গায়েব, বাবা কিছুই জানে না। শুনে ইন্তিশারের হাত থেকে কফির কাপটা পড়ে যায়। গরম তরল ছড়িয়ে পড়ে বা হাত জুড়ে, লাল হয়ে ওঠে চামড়ার উপরই ভাগ। ইস্তিয়াক দ্রুত ভাইয়ের হাত টেনে নেয়, তড়িঘড়ি করে ঠান্ডা পানি ঢালতে থাকে। কিন্তু ইন্তিশারের চোখে তন্দ্রাচ্ছন্ন শূন্যতা, মুখে স্তব্ধতা, গলায় কম্পন। উষা নেই? না, নেই। ইস্তিয়াক হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ফিসফিস করে, রাফাত সব বলেছে আমাকে। আমি জানি তুই হোস্টেলে উঠেছিস উষার জন্যই, আর আমি নিশ্চিত তুই আজও ওকে ভুলতে পারিসনি। একটা কথাই বলবো, সবসময় নিজের হৃদয়ের কথা শুনে চল। দুনিয়ার সমালোচনা করবেই, তুই যদি খুঁজতে চাস তাহলে খোঁজ, তবে বাড়ি ফিরে আয়। নিজেকে আর কষ্ট দিস না।
কথা শেষ করে একবার ভাইয়ের দিকে তাকায়। কোনো শব্দ উচ্চারণ না করেই ক্যাফে ছেড়ে বেরিয়ে যায় ইস্তিয়াক। তার নীরবতা ছিল অন্তরের গভীর উপলব্ধির প্রকাশ। এদিকে ইন্তেশার স্তব্ধ বসে থাকে। ভাইয়ের শেষ কথাগুলো মাথায় প্রতিধ্বনিত হতে থাকে। উষা নেই, সে কোথায়? যার কারণে এই দূরত্ব, সেই তো আজ সম্পূর্ণ অন্তর্হিত। নিজেকে ধীরে ধীরে উন্মাদ মনে হতে থাকে ইন্তেশারের। ভেবেছিল ভুলে যাবে, অথচ এখন বুঝতে পারছে উষা তার মস্তিষ্কে নয়, রক্তের প্রতিটি অণুতে লেপ্টে আছে।